সূর্যোদয়কে সাক্ষী রেখে আজকের দিনটা শুরু করলাম বাস থেকে। অন্য দিনগুলোতে তো রান্নাঘরের জানলা থেকে দেখি সূর্যকে, আজকে একেবারে অন্যরকম। আজ দেখছি বাসের জানলা থেকে। আমরা কোথায় চললাম সপরিবারে সেইটা দেখার জন্য আজকের ভ্লগটা পুরোটা দেখো। রাকেশ এদিকে চেক করছে বাসটা রাইট টাইম আছে কিনা। বাস কিন্তু একেবারেই রাইট টাইমে ছিল না, প্রচণ্ড লেট করেছে। রাস্তার অবস্থা থেকে তোমরা একটু আধটু খুব ভালোই বুঝতে পারছো। এই দেখো কি হারে গাড়ি যাচ্ছে। প্রথম কথা, বাসটা কলকাতা থেকে চাকদাতে আসতেই 2 ঘন্টা লেট করেছে। 10টার জায়গায় আমরা 12টায় বেরিয়েছি। আর তারপরে ফারাক্কার পর থেকে বাসটা এত আসতে চলেছে, সে আর তোমাদেরকে কি বলবো। আসলে কি বলতো, রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। আর সেই সাথে যেহেতু হট করে আমরা সিদ্ধান্ত নিয়ে হট করে বাস বুক করেছি, তাই বাসটাও খুব একটা জুতসই পাইনি। সেই জন্য বাসে প্রচুর মালপত্র ছিল আর রাস্তায়ও জ্যাম ছিল। ওই মালপত্র ওঠানো নামানো করাতে গিয়েই আমাদের অনেকটা লেট হয়ে গেছে। জনককে আজকে সকালবেলা মনে হচ্ছে সেরেলাক খাওয়াতে পারবো বলে বাসে একটা কেক দিয়েছি। একবারে ওখানে পৌঁছে ভাত খাইয়ে দেবো ভাবছি। আজকে এদিকে দিয়ে একটু দুধ বা ফলের রস যদি পাওয়া যায়। ঘুম দিয়েছে। ঘুম বলতেই নামমাত্র ঘুম। কোনো রকম একটু তন্দ্রা আসছে আর বারবার জেগে যাচ্ছি। কখনো গাড়ির ঝাঁকুনিতে, আবার কখনো ঝনকের কথায়, আবার কখনো কখনো ওইভাবে চোখের মধ্যে রোদ পড়ছে। যাই হোক, সবটা মিলেমিশে ঘুম একেবারেই হয়নি। ঝনককে এদিকে দিয়েছি দুধ আর আমরা খাচ্ছি চিড়ে ভাজা। আমাদের যেখানে 10টায় পৌঁছানোর কথা ছিল, আমরা সেখানে পৌঁছেছি দুপুর 2টোর সময়। আমাদের এত প্ল্যান প্রোগ্রাম, এত সুন্দর করে ঘুরতে যাওয়া সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ঝনকের জন্য। তার কারণ ঝনক কিন্তু একটা বারের জন্য বাসে আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করেনি। বাসটা যে এত লেট ছিল আর কি বলবো তোমাদেরকে। ও একবারের জন্য বলেনি যে আমার আর ভালো লাগছে না বা কান্নাকাটি করেছে, এরকম কিচ্ছু করেনি। এই দেখো কেমন চুপচাপ ঘুমিয়ে পড়েছে বাবার কোলে। তখন বেজে গেছে প্রায় 1টা মতো। আমরাও সেই সময় একেবারে অধৈর্য হয়ে গেছিলাম। ও কিন্তু একবারের জন্য অধৈর্য হয়নি। আর এইখান থেকেই শুরু হলো চা বাগানের সৌন্দর্য। যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু চা বাগান আর চা বাগান। রাকেশ তোমাদেরকে বলল না আমরা কোনো প্ল্যান না করেই বেরিয়ে গেছি? একদম ঠিক কথা বলেছে। এই একটু হালকা পাতলা প্ল্যান করেছিলাম মিরিকে যাব। তাও সেটাও কিন্তু ঠিক করেছিলাম এই বাসে বসেই। তারপর সকালবেলায় দেখছি হঠাৎ করেই আমাদের মিরিকে যে হোমস্টেতে থাকবো বলে ঠিক করেছি, তার ওনার একটা ভয়েস মেসেজ করেছে যে ওনাদের গত রাত থেকে পুরো লোডশেডিং চলছে, ইনভার্টার পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ওখানে কোনো কারেন্ট নেই, জল নেই। এবার কি করি? ব্যাস, ওই প্ল্যানটা তো বাদ দিতেই হবে। নেক্সট প্ল্যান এখনও ঠিক করা হয়নি। শিলিগুড়িতে পৌঁছলাম দুপুর 2টোর সময়। ঝনককে সকাল থেকে তেমন কিছুই খাওয়ানো হয়নি, আর আমরাও তেমন কিছু খাইনি। এবার তো খেতেই হবে। উদরপূর্তির জন্য দুপুরবেলায় ঢুকলাম একটা রেস্টুরেন্টে। এত কনফিডেন্সের সাথে এত বাজে খাওয়ালো যে আর কি বলবো। যাই হোক, এরপর আবার গন্তব্যে পৌঁছানোর জন্য উঠলাম আমরা টোটোয়। চলো চলো, তোমার জন্য লাইটিং বাস খুঁজে বার করি, দেখি কোথায় আছে দেখি। ওর কান্নার কারণটা শুনলে তোমরা হাসবে। আমরা টোটোতে উঠেছি, ও টোটোতে উঠবে না, ও বাসে করেই পাহাড়ে উঠবে। এই সমস্ত কারণই তুচ্ছ। আসলে ওর খুব ঘুম পেয়ে গেছিল। ওর খিদে আর ঘুম পেলে ও একেবারে পাগলের মতো করতে থাকে। আর কাল রাত থেকে যে হারে ধকল সহ্য করছে, এইটুকু করাটা স্বাভাবিক। আগের থেকে প্ল্যান না করে রাখলে যা হয় আর কি। বাস নেই আজকে, আমাদের বাসটা লেট করেছে। ঝনকের তার মধ্যে বায়না যে লাইটিং বাসে যাবে। শেষ পর্যন্ত শিলিগুড়ি থেকে বাসে উঠলাম 3:40-এর সময়। কখন পৌঁছবো ভগবানই জানে। তখনও ফোনে ঠিক করার চেষ্টা করে যাচ্ছি কোথায় থাকবো। আর এখন আমরা যাচ্ছি সেবক রোডের সেই বিখ্যাত সাফারি করা যায় যে জঙ্গলটায়, তার মধ্যে দিয়ে। দারুণ লাগে এই জায়গাটা। জঙ্গলের নিজস্ব একটা সাউন্ড আছে। এই সাউন্ডটা শোনার পর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কিসের যে সাউন্ডটা সেটা ঠিক কিন্তু জানি না আমি। কেমন ঝিঝি পোকার মতো শব্দ, আবার কিসের যেন শব্দ, কিছুই বুঝতে পারছি না। জঙ্গলের এই শব্দগুলো আমাদেরকে মুগ্ধ করছিল ঠিকই, পাশাপাশি আমাদের উৎকণ্ঠাও বাড়ছিল। কারণ জ্যামে আমরা বিপর্যস্ত। প্রচণ্ড জ্যাম। গাড়ি 10 পা এগোচ্ছে,
ব্যাস থেমে যাচ্ছে 2-5 মিনিটের জন্য। আর ওদিকে আকাশ বলছে বৃষ্টি নামবে বোধহয়। অবশেষে প্রথম দর্শন পাহাড়ের, তখনও পাহাড়কে ছোঁয়া হয়নি। আজকে ভোগান্তির সঙ্গে আমাদের দারুণভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। ওই যে বললাম গাড়ি দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, অবশ্য তার জন্য আমরা প্রকৃতির শোভাকে উপভোগ করতে পারছিলাম দারুণভাবে। কিন্তু এইভাবে এত দাঁড়ালে ভালো লাগে বলো? ভুট্টা কিন্তু আমার খুব প্রিয়, ওই জন্য দেখা হতেই কাছে টেনে নিলাম। কিন্তু তারপরে যা এক্সপিরিয়েন্স হলো খুব বাজে, এত শক্ত চিবোতেই পারছিলাম না। সবেমাত্র সেবক স্টেশন ছেড়েছি, একটু এগোতেই এইভাবে পুলের ওপর দিয়ে ট্রেনের যাতায়াতটা দেখলাম। একটা দারুণ দৃশ্য, মন ভালো করে দেওয়া। পাহাড়ে পা রাখতেই বৃষ্টির মধ্যে দিয়ে যেন স্বাগত জানালো আমাদেরকে পাহাড়টা। আর এই বৃষ্টির মধ্যে আমরা যে ঠায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। কি হারে জ্যাম দেখতে পাচ্ছ, একেবারে গাড়ির লাইন লেগে গেছে। সময় কাটাতে জানলায় এরকম বসে বসে আঁকিবুকি কাটছিলাম। সারাটা রাস্তা জুড়েই পথের সাথী ছিল তিস্তা, আমার বোন না, তিস্তা নদী। এই সমস্ত দৃশ্যগুলো দেখার জন্যই এত দূর থেকে ছুটে আসা। একদমই তাই। এই 4 দিনের ছুটিতে বাড়িতে শুয়ে বসে থাকলে তো শরীরের আরাম বেশ হতো, কিন্তু মনের খিদে মনের আরাম সেটা মেটাতে গেলে এখানে যে আসতেই হতো। বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে, আর চাঁদ মামা ওই দেখো পাহাড়ের ফাঁক দিয়ে উঁকি মারছে কেমন। আমরা এসে হোটেলে পৌঁছলাম শেষ পর্যন্ত। হোটেলের নাম গার্ডেন রিচ। আর ঝনককে দেখো ভেতরে ঢোকার জন্য একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বাস থেকে নামার সাথে সাথেই ঠান্ডাটা বেশ ভালো মতোই অনুভব করছিলাম। ঝনকের যাতে ঠান্ডা না লেগে যায় ওই জন্য ওকে ফুল হাতা জামা আর একটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। 8:30টার সময় আমরা হোটেলে শেষমেশ এসে পৌঁছলাম। ঝনক এখানে বসে বসে চিপস খাচ্ছে, প্রচণ্ড বায়না করছিল, ঘুম ধরে গেছিলো বাসে। ট্রেনে নামানো হয়েছে তখন চিপস দিয়ে শান্ত করা হয়েছে। প্রচণ্ড ধকল গেছে ঝনকের উপর। এই তোমাদেরকে বলেছি না ঝনকের চেনা অচেনার দরকার হয় না, কাউকে একটা পেলেই হলো। ওর খেলনাটা দেখাতে গেছে, ওই দেখো। গতকাল রাত 10:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে তার পরের দিন রাত 8:30। প্রায় 24 ঘন্টা টাইম ঝনক যে আমাদেরকে কিভাবে কোঅপারেট করেছে সে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি এইটুকু বাচ্চা হয়ে এত ধকলও কী করে সহ্য করলো আর একটু বায়না করলো না, সেটাই ভেবে পাচ্ছিলাম না মাঝে মাঝে। সারা দিন শেষে এসে পৌঁছেছি নিজেদের হোটেলে। এই হোটেলের ঘরটা না কেমন একটা যেন কটেজ টাইপের, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে গোছানো। হোটেলের রুম দেখলে আমি প্রথমে দেখি বেড আর তারপরেই দেখি বাথরুম। এই দুটো পরিষ্কার হলেই ব্যাস, আমার আর তেমন কিচ্ছু লাগে না। হোটেলের রুম, বাথরুম সমস্ত কিছুই মোটামুটি পছন্দ হয়ে গেছে। এবার এখানে ঢুকবো, ঢুকে একটু ফ্রেশ হব। 24টা ঘন্টা ধরে কি করে যে কাটাচ্ছি সে আমরাই জানি। এটা টিভি আছে, টিভি তো দেখবো না। একটা ওয়ার্ড্রোব আছে, একটা ড্রেসিং টেবিল আছে, বড় সড়ো বিশাল একটা বেড। হ্যাঁ, আর এখানে একটা বড় ব্যালকনি, যেটা আমাদের পুরো নিজস্ব, কেননা এখানে আর কেউ নেই। আর এইখান থেকে যে ভিউটা সকালে পাওয়া যাবে সেটা এখন থেকেই ভাবতে পারছি না। দারুণ জায়গাটা, দারুণ। এসে সারাদিনের ক্লান্তিটা একেবারে এক নিমেষে চলে গেল, তাই তো? একদম। সারাটা দিন মনে হচ্ছিল যে কি করতে আমরা বেরিয়েছি, পাচ্ছি না। কিন্তু এখানে খুব একটা বেশি না, মানে আমরা প্রথমে চমকে গেছিলাম যে বাবা এত কিরকম কি হবে। হ্যাঁ, জাস্ট 1800 টাকা বলছিল আর কি, সেটা 1500-তে কনফার্ম হয়েছে। না 1500 না, 1600-তে কনফার্ম হয়েছে। মানে এখান থেকে ভিউটা যে আসবে সকালবেলা সেটা ভাবা যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে এখানে আসবো।
এখনই যা লাগছে না, দূর থেকে মনে হচ্ছে পুরো। আর এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা পড়বে, যেদিকে তোমার ক্যামেরা থাকছে। কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, আমরা আস্তে আস্তে এক পশলা বৃষ্টি হয়েছে, আকাশ যদি হয় তাহলে সুন্দর, পুরো মেঘ আকাশ, এখনো মেঘ দেখা যাবে, বৃষ্টিটা হয়ে গেলে দেখা যাবে। চল তুই বাড়ি যাবি? মানে ঘরে জনক বাড়ি যাবি? চ বাড়ি চলে যাই। জনক বাড়ি যাবি? বাড়ি বলো, বলে হোটেলের ঘরে। আর বেশ ঠান্ডা আছে এখানে, দারুণ। ঝনকবাবুরও রুমটা খুব পছন্দ হয়েছে, দেখো কেমন লাফিয়ে লাফিয়ে নাচছে খাটটার ওপরে। হ্যাঁ, যখন বাস থেকে নামলো তখন চিৎকার কান্না, যাবে না, বাড়ি চলে যাবে। আর এখন বিশাল মজা পেয়ে গেছে। ও আমাদের মতো ঘোড়া পাগল হয়েছে। সবচাইতে বড় কথা, মানে আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে আমরা বাসে উঠেছি রাত্রি কালকে 12টার সময়। কি হলো কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কাঠে তো বাবা, কাঠে লাগেনি, ব্যথা লাগেনি, কিচ্ছু হয়নি। বকে দাও, বকে দাও, বকে দাও, যেন বকে দাও কাঠটাকে, বকে দাও, বকে দাও। মানে এত ভালো ব্যবস্থাপনা। আমরা বললাম ঝনকের জন্য খিচুড়ি বানিয়ে দিতে, খুব কম সময়ের মধ্যে যে খিচুড়ি বানিয়ে দিয়েছে ওর। আর এই যে আমাদের রুটি আর চিলি চিকেন, আজকে রাত্রে এটাই আমরা খাবো, রুটি আর চিলি চিকেন। তার কারণ দুপুরবেলা ভাত খেয়েছি। এ বাবা, এই দেখো হাত হাত দিচ্ছে, পড়ে যাবে এটা। বস, আমি খাইয়ে দেবো, বস। এখানে আবার তাড়াতাড়ি করে খাবার সার্ভ করার একটা নিয়ম আছে। আমরা বললাম যে 10টার মধ্যে খাবার দিতে, কিন্তু সেটা মানলো না ওরা, দিয়ে দিয়েছে খাবার। এই দেখো এদিকে ঝনককে এখন খাওয়াবো বলে ওই যে প্লেট বের করছে রাকেশ, প্লেটটা বাড়ি থেকে নিয়ে এসেছি। আগে নিতে হবে বললো, না একটু পরে যে নেবো সেটা মানলো না, সেটাই বলছি। আর ঝনককে মাঝখানে একটা পেতে দিয়ে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য, যদি ফেলে চেয়ারে বসিয়ে খাওয়াবো না, পড়ে টড়ে যায় যদি। ও চামচ টামচ কিচ্ছু লাগবে না, আমার হাত দিয়ে, আমার হাতই জিন্দাবাদ। তুমি শুধু প্লেটটা দিয়ে দাও। ঝনক উঠে বসো, এবার খেতে হবে। আর এখানের ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডার তেমন কিছু করতে হচ্ছে না, আর গরমও লাগছে না, মানে ওয়েদারটা দারুণ। মনে হচ্ছে 29-এ টেম্পারেচার দেওয়া বা 28-এ টেম্পারেচার দেওয়া এসিটার এরকম। বাইরে আমি স্লিভলেস কুর্তি পরে এলাম, তাতেও খুব একটা ঠান্ডা লাগেনি। আর যে হেঁটে আসছি বলে গরম লাগছে, এত তলায় উঠলাম ওপরে, সে ওঠার পর গরম লাগছে সেটাও না, মানে ওয়েদারটা দারুণ। এটা বৃষ্টি হয়ে গেছে আসার সময় একবার, সেই জন্য মানে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে। ঝনকের খাবার শেষ, ঝুমপুরানি খেতে বসেছে। আচ্ছা দুপুরে যা খেয়েছি না, এত বাজে খেয়েছি, রাকেশের উপর রাগ হয়ে গেছে। আমি রান্না করেছি তো, আমার উপর রাগ হয়েছে। প্রবলেম এটাই জানো তো, মানে আমি সব জায়গায় নিয়ে যাব প্ল্যান করে, কোনো কিছু যদি ত্রুটিপূর্ণ হয় ব্যাস অমনি সঙ্গে সঙ্গে আমার উপরে চড়া হবে। খাবারটা এত ভালো হয়েছে সত্যি, দারুণ, হেভি। আর রুটিগুলো অন্যান্য জায়গায় রুটিগুলো একদম পাতলা পাতলা হয়, খেয়ে মানে খিদেটা মেটে না। 4টে রুটি নিয়েছি, দুজনে দুটো দুটো করে, রুটিগুলো বেশ বড়। খাবার দাবার দারুণ ছিল, শুধু একটু ঝাল ছিল এই যা, তবে টেস্ট দারুণ। এই যা, তোমাদেরকে তো কথায় কথায় বলাই হয়নি আমরা কোথায় এলাম। ফাইনালি তোমাদেরকে শুভরাত্রি জানাবার টাইম হয়ে গেছে। ডিসক্লোজ করি কোথায় আছি আমরা। তোমাদের সবাইকে গুড নাইট জানাই ফ্রম কালিম্পং।